প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকেই দেখছেন দৈনিক আড্ডাবাজি পর্ব 28, সকলকেই শুভেচ্ছা, প্রীতি এবং হার্দিক ভালোবাসা রইল। আজকে আমার আড্ডাবাজিতে, দৈনিক এই আড্ডাবাজিতে এসেছে একজন গুণী মানুষ, গুণী শিল্পী, চিত্রশিল্পী মানিক কান্ডা। তার সাথে আমরা অনেক আড্ডা দেব, পেইন্টিংস বিষয়ক, শিল্প বিষয়ক, চারুকলা বিষয়ক অনেক গল্প করব। তার কাছ থেকে অনেক কিছু আমরা জেনে নিবার চেষ্টা করব। তো যে যেখান থেকে যে অবস্থায় যুক্ত হয়েছেন আজকের যে অতিথি মানিক কান্ডার, তার কাছে কোনো প্রশ্ন থাকলে, জানতে চাওয়া, ভালো লাগা মন্দ লাগা থাকলে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। আমি তুলে ধরবো আজকের সম্মানিত অতিথির কাছে। তো আমার এই আড্ডাবাজির প্রতিদিনকার প্রথমের শুরুর একটা পরিচিতির মাধ্যমে, অতিথির পরিচিতির মাধ্যমে শুরু করি, চলে যাচ্ছি আজকের অতিথির ছোট্ট একটা পরিচিতি। মানিক কান্ডার একজন চিত্রশিল্পী। শৈশবেই তার আঁকার হাতেখড়ি। এরপরে প্রথাগত পড়াশোনা করেন। এর পরবর্তীতে তিনি ইন্ডিয়ান আর্ট কলেজ রবীন্দ্র ভারতী থেকে পেইন্টিংস বিষয়ে 1996 সালে পাশ করেন। কলেজ জীবন থেকেই কলকাতা শহরে প্রদর্শনী শুরু করেন এবং পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্তে এবং দেশের বাইরে প্রদর্শনী করেছেন এবং এখনো চলছে। তার উল্লেখযোগ্য সিরিজগুলোর ভেতরে সিচুয়েশন, পারসেপশন ইত্যাদি। তার আহ, একক প্রদর্শনী হয়েছে পর্যন্ত একটা, এছাড়া অসংখ্য গ্রুপ এক্সিবিশনে অংশগ্রহণ করেছেন। তার পেইন্টিং দেশ ও দেশের বাইরে, যেমন আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর সহ ইত্যাদি বিভিন্ন জায়গায় সংরক্ষিত আছে। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার পেয়েছেন। উল্লেখযোগ্য পুরস্কার: ক্যামলিন অ্যাওয়ার্ড, অতুল বোস অ্যাওয়ার্ড, রাজা রবি বর্মা অ্যাওয়ার্ড, রবীন্দ্রনাথ ট্যাগর অ্যাওয়ার্ড, শিল্পী সম্মাননা 2025। এছাড়াও তার ঝুলিতে অনেক অনেক পুরস্কার আছে, আমরা সবিস্তারে তার কাছে শুনবো। তো মানিক কান্ডার, আপনি কেমন আছেন এবং শ্রোতা দর্শকদের সাথে আপনার কুশল বিনিময় করুন। আমি আমি ভালো আছি। সবাইকে নমস্কার জানাচ্ছি আমার তরফ থেকে। বাংলাদেশের সবাইকে আমার নমস্কার, এবং আমাদের সঞ্চালক ওনাকেও আমার নমস্কার জানাচ্ছি। সবাইকে নমস্কার জানাচ্ছি। জি, অনেক ধন্যবাদ। তো আমরা শ্রোতা দর্শক অনেকক্ষণ ধরেই অধীর, আমরাও বোধহয় একটু অনুষ্ঠান বা আড্ডাবাজি শুরু করতে দেরি করে ফেলেছি। তারা অধীর আগ্রহে আপনার কথা, আপনার মূল্যবান কথা শুনবার জন্যই রয়েছে। তো প্রথমেই আমার আড্ডাবাজিতে যেটা করি, যে শিল্পী বা যে গুণী মানুষটা থাকে তার প্রথম সূচনাটা, যে কখন কিভাবে আপনার এই আঁকার পথ চলাটা শুরু হলো, সেই গল্পটা আমরা একটু শুনি আর কি। প্রথম প্রথম আমার আঁকার শুরু হয় মানে স্কুল লাইফ। স্কুল আচ্ছা। লাইফে ছোট ছোট প্রোগ্রাম গুলো স্কুলের হতো, যেমন রবীন্দ্র জয়ন্তী বা এরকম ধরনের জিনিসগুলো হতো। সেখানে সবাইকে বলতে ছবি আঁকার একটা চক দিয়ে বোর্ডের মধ্যে সেটা করার একটা মানে ছিল আর কি। কিন্তু কে করবে সেটা হ্যাঁ। নিয়ে একটা দ্বন্দ্ব ছিল। এটা কিন্তু আমি সাহস করে করতাম যে আমি যতটা পারি আমি করবো। এইখানে আচ্ছা। শুরু হাতে করি। যখন দেখবো যে স্যারেরা দেখলো যে ভালো ছবি এঁকেছি, ভালো কিছু করেছে, তখন আমাকে উৎসাহ করলো, আর তুমি ছবি তো ভালো আঁকছো। তাছাড়া হুম। যে সমস্ত মানে পড়াশোনার ফাঁকে যে বিজ্ঞানের যে ছবিগুলো আঁকা বা অন্যান্য যে ছবিগুলো থাকে, সেগুলো অনেক স্টুডেন্টরা আমাকে দিয়ে করাতো, যেহেতু আমি পারতাম। তারপর থেকে ওই কলেজের স্কুলের যে হেডমাস্টার, উনি বললেন যে তোমার হাত তো অন্যরকম আছে, তুমি একবার আর্ট কলেজে ভর্তি দিকে দেখো। সেটা মাথার মধ্যে ঢুকেছিল। আচ্ছা। শিল্প চর্চা নিয়মিত করে যাচ্ছি, কারণ যেখান থেকে আমি উঠে এসেছি সেটা একেবারে প্রত্যন্ত গ্রাম। এখানে ছবি ছবি আঁকার যে চলটা সেটা কিন্তু নেই ওখানে। আচ্ছা। মানে একদম গ্রাম, মানে চাষাবাদ, যেখানে চাষাবাদ, মাটির রাস্তা, অনেকটা কাদা পিটিয়ে পিটিয়ে স্কুলে যেতে হতো। তো সেখান থেকে ছবি আঁকাটা মানে কেউ ভাবতেও পারছে না। তো সেটাকে আমি পেরিয়েছি। যখন দেখলাম যে এখানে একটা উৎসাহ পাচ্ছি, তখন বাবাকে আচ্ছা, বলে আমি এখন বললাম এই যে এখানে। উৎসাহের জায়গা থেকে একটু আরেকটু জেনে নিই। সেটা হচ্ছে, ছোটবেলায় তো মনের আনন্দে বা কারো ভালো লাগে তাই করছেন, মানে কখন মনে হলো যে এই ছবি আঁকাটাই আমার গোটা জীবন জুড়ে, এটাই আমি করতে চাই, কখন উপলব্ধি করলেন এই ব্যাপারটা? এই উপলব্ধিটা মাধ্যমিকের সময়। মাধ্যমিক যখন পাশ মাধ্যমিকের করবো সময়। না, তখন ক্লাস 9, হ্যাঁ হ্যাঁ, তখন এই আচ্ছা, আচ্ছা। উপলব্ধিটা একদম পুরোপুরি চলে এসেছে।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো উপলব্ধি চলে এলো। আপনি তো যেহেতু প্রথাগত যে জেনারেল পড়াশোনা সেটার দিকে ঝুঁকে পড়লেন এবং করলেন। তো এরপরে বিশ্বভারতীতে আপনার পড়াশোনা করে পেইন্টিংস এর মোটামুটি একটা ওটা তো থাকে একটা প্রাথমিক জ্ঞান। একটা পুরোপুরি একাডেমিক আরকি ছবি আঁকার বা চারুকলার ব্যাপারে আপনার ধারণা এলো। নাকি আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এ আচ্ছা, ধারণাটা আচ্ছা। আ তো মানে হুম, ধারণাটা আমার যেটা হচ্ছে যে আমি তো বুঝতে পারছি না যে কিভাবে এই ছবিটা আঁকবো, কিভাবে কি করব বা কলেজে হ্যাঁ, হ্যাঁ। কলকাতায় আঁকতে গেলে সেটা কি করতে হবে। সেটা সেই হুম, ধারণাটা আমি একজন টিচারকে খুঁজে পেয়েছি। উনি গভর্নমেন্ট আর্ট কলেজে কমপ্লিট করেননি কিন্তু ওখানে পড়েছিলেন। সেই ধারণাটা উনি দিয়েছিলেন। হুম। তো সেখান থেকে আচ্ছা, আচ্ছা। সেই ধারণাটা থেকে কি করতে হবে উনি সমস্ত প্রসেসটা কলকাতা নিয়ে গিয়ে আমাকে দেখিয়েছিলেন। মিউজিয়াম দেখালেন, আচ্ছা, কলেজ আচ্ছা। দেখালেন, কোথায় স্টাডি করতে হবে, কোথায় কি করতে হবে সমস্ত জিনিস বোঝালেন। তারপরে আচ্ছা, আচ্ছা। আসা যাওয়া করতাম। করতে দেখলাম খুব অসুবিধা হচ্ছে। আঁকা পড়া দুটো একসঙ্গে খুব চাপ হয়ে যাচ্ছে। মানে আঁকার দিকে নজর দিলে পড়াটা হচ্ছে না, পড়ার দিকে নজর এই করে চলছে। তখন কি করলাম, হ্যাঁ, বাড়িতে বলে আমি কলকাতায় চলে এলাম। কলকাতায় এসে ১ম এ আচ্ছা। কোথাও থাকার জায়গা নেই। একটা গেঞ্জি হুম, কারখানায় থাকি। হুম, গেঞ্জি কারখানাতে সেখানে রাতে থাকা শুরু। কোন দিনের কোন থাকার কোন স্কিম নেই। কারণ থাকলে ওখানে পয়সা দিতে হবে। সেজন্য কি করতাম হুম। রাতে ছুটি দিতাম, সারাদিন এদিকে ওদিকে কাজ করে বেড়াতাম। তারপরে বিভিন্ন স্টাডি-টাডি করে সেখান থেকে কলেজে পরীক্ষা দেওয়ার পরে চান্স পাই। তারপরে কলেজে প্রথাগত আচ্ছা, আচ্ছা। শিক্ষার মধ্যে ঢুকেছি, আনন্দটা পেলাম। সেটা হচ্ছে সবথেকে আমার কাছে বড় জিনিস লাগলো যেটা খুব আনন্দদায়ক। কারণ কলেজের ব্যাপারটাই পুরো পরিবেশটাই তো অন্যরকম। সেজন্য ওই হুম, পরিবেশটা হুম, আমাকে হুম। খুব আনন্দ দিয়েছে। আচ্ছা, আচ্ছা। তার মানে কি বলে এই শুরুটার গল্পে অনেক প্রতিবন্ধকতা এবং অনেক বাধা পেরিয়েই অনেক এখানে কিছু সবারই আসতে হয়। তো আপনার struggle টা একটু অন্যরকম ব্যাপারে যে থাকার জায়গা নেই, কোথায় থাকবেন, কি করবেন? মানে একটা আ মানে struggle টা একটু টাইট ছিল বা কষ্টকর ছিল। যাই হোক এভাবে আসলে খুবই কষ্টকর, জীবনে খুবই বোধহয় কষ্টকর। প্রত্যেকটা হ্যাঁ, জীবনে বোধহয় প্রত্যেকটা বা সফল বা যে কাজটা করতে চায় তার প্যাশন তার নেশা পেশায় সে তার ওই গোল বা লক্ষ্যে যেতে চাইলে বোধহয় বিভিন্ন এবং অনেক বাধা পেরিয়েই ওখানে পৌঁছাতে হয় প্রত্যেকটা মানুষকে। যারা আজকে সফল বা যারা ভালো কাজ করছেন। তো যাক আমরা মোটামুটি আপনার শুরুর গল্পটা আপনার struggle টা আমরা শুনলাম। এখন আমরা একটু আ শিল্পের ব্যাপারে আলাপে যাই। আমি আপনার পেইন্টিং যতদূর দেখেছি বা যতগুলো দেখার সৌভাগ্য হয়েছে, আপনার সাথে আলাপ করে বা আপনার ব্যাপারে ছোটখাটো স্টাডি করে যা জানতে পেরেছি, আপনি বিমূর্ত নিয়ে কাজ করতে খুব পছন্দ করেন। তো আপনার দৃষ্টিতে আপনি বিমূর্তকে কিভাবে রূপায়ণ করবেন বা আমাদেরকে জানাবেন যে বিমূর্ত শিল্পটা আপনি কিভাবে দেখেন? এখানে একটা কথা বলার আছে আমার যেটা হচ্ছে বিমূর্তটা আ কিছু চট করে আসে না। বিমূর্তটা আসে হুম, ট্র্যাডিশনালি জিনিসগুলোর উপর বেস করে। তো আচ্ছা। সেখানে যদি আমি সবসময় একটা টাইম কলেজে যে রিয়ালিস্টিক ধারা যেগুলো কাজ করতে তাকে জানতে তারপরে এই বিমূর্তটা কিন্তু আ তৈরি হতে থাকে আস্তে, আস্তে। তো সেখানে সেটা অনেকদিন স্টাডি করার পরে দেখলাম যে এইরকম ধরনের জিনিস কেন অনেক ধরনের স্টাডি করার পরে কিন্তু এই জিনিসটার মধ্যে আমি এসেছি। আমি চট করে কিন্তু যে বিমূর্ত যে করে ফেলেছি তা না। আমাকে অনেকগুলো ঘাট পেরোতে হয়েছে এর মধ্যে। তো সেইগুলোর পেরিয়ে আজকে বিমুক্তর যে জায়গাটা আমি দিচ্ছি সেটা ইতিহাসটাও একটু বড় আছে। মানে সেটা আমি হুম, যদি আমরা ছোট করে শুনি আরকি। যেহেতু আমাদের আরো অনেক কিছু জানবার আছে। কারণ এখানে বিমূর্তটা রিয়ালিস্টিক এর একটা আম আ ধারা যেটা থাকে যে রিয়ালিস্টিক আমি একটা কিছু করলাম, সেটা লোকে হুম, বুঝতেই পেরে যায়। কিন্তু এ তো সবাই করছে। রাধাকৃষ্ণ করুক বা তাই অন্য ল্যান্ডস্কেপ করুক বা ফিগারেটিভ কোনো কিছু আঁকুক রিয়ালিস্টিক সেটা সবাই যে কেউ সাধারণ মানুষ সেটা বুঝে যায়। তো আমার একটা চিন্তা হচ্ছে যে আমি একটা ফটোগ্রাফি আর একটা আ শিল্প যদি চট করে মানুষ চলে যায় তার কাছে, তাহলে এর মানে বিশেষত্বটা কোথায় আছে? তখন সেটাকে কি করলাম, অ্যা আমি ওটাকে ভাঙতে শুরু করলাম। ভাঙাটার কারণ হচ্ছে হুম, যে একটা আ লাইভ আমি একটা কথা আমি শুনেছিলাম মান্না দের একটা গানে। উনি বলেছিলেন
যে এদিকে আমি যে গানটা গাইবো সেখানে আহ, আহ, সুরেলা গলা, তোমার এর আছে, আহ, কি বলে, সুরেলা যে গলা সমস্ত শিল্পীদের রয়েছে, হেমন্ত, তারপরে এদিকে সন্ধ্যা মুখোপাধ্যায়, কিন্তু আমার তো সেই গলাটা এখানে মানে আমি দিতে তো হবে না, ওটা হয়তো অনেক ইয়ে আছে, তাহলে আমাকে চেঞ্জ করতে হবে। এই জন্য উনি কি করেছিলেন, সেই জায়গাটায় ক্লাসিক্যাল জায়গা দিয়ে উনি যে গানের যে জায়গাটা বুঝিয়ে দিয়েছেন না, সেই জায়গাতে দেখে দেখে আমি ইয়ে হয়ে গেলাম যে একটা নতুন একটা ধারা দিচ্ছে। তো আমিও তো ভাবলাম যে এরকম সবাই রিয়েলিস্টিক করলে, সবাই এরকম করলে তাহলে শিল্পটা কিরকম হবে। সেটাকে আমি সেটার উপর বেশ করে এটাকে একটা বিলুপ্ত জায়গা টেনে নিয়ে গেলাম, গিয়ে এই জায়গাটার এখন এইভাবে কাজ করতে শুরু করলাম। এটা হচ্ছে আমার কাছে আচ্ছা, এখন হ্যাঁ, নতুনত্ব হ্যাঁ। লেগেছে। মানে নিজের একটা স্টাইল বা নিজের একটা ফর্ম আরোপ করা আরকি। যে একটা প্রচলিত বিষয় আছে তার হ্যাঁ, ভেতরে নিজেকে ফুটিয়ে তোলা। ঠিক আছে? এই ব্যাপারটা। তো আ বিমূর্ত ব্যাপারটা এভাবেই আরকি আপনার মাধ্যমে বুঝলাম। আসলে ওই যে আ আর্টে বোধহয় সারা পৃথিবীব্যাপী আ ২ টো টার্ম আছে প্রধানত, যে আর্ট ফর লাইফ অ্যান্ড আর্ট ফর আ আর্ট। তো মানে জীবনের জন্য শিল্প যেগুলোকে রিয়েলিস্টিক বলা হয়, যা গণমানুষ খুব সহজে কানেক্ট করতে পারে কবিতায়, ছবিতে কিংবা গানে। যেমন অ্যাবস্ট্রাক্ট, আমরা সঙ্গীতের কথা বললেন, অ্যাবস্ট্রাক্ট সঙ্গীত যদি আমরা বলতে যাই তাহলে আমাদের উচ্চাঙ্গের ঘরানায় যেতে হবে। সেটা মোৎসার্ট হোক, বেথোভেন হোক, কিংবা আমাদের বিভিন্ন যে আলাউদ্দিন খাঁ থেকে শুরু করে যারা আছেন, তানসেন সহ যারা আরকি এই চর্চাটা করেছেন। তো এটা আপনি ওই যে বললেন যে আমি রিয়ালিস্টিক করে আসলে চর্চাটা এরকমই হয়। যারা একসময় বিমূর্তে খুব আকৃষ্ট হয়, আ আ তখন হচ্ছে যে ব্যাপারটা কাজ করে, কারণ তারা রিয়েলিস্টিক করতে নতুন একটা ডাইমেনশন, তারা একটার ভেতরে রিয়েলিস্টিক একটা জিনিস, একটা জিনিস, একটা পাখির ছবি এঁকেছে কেউ, তাতে ওই পাখিটাই আছে। অ্যাবস্ট্রাক্ট মজা হচ্ছে এখানে, সে একটা পাখি এঁকেছে, তাকে ভেঙেছে, ওই পাখির ভেতরে মানুষ, মানুষের ভেতরে পৃথিবী, পৃথিবীর ভিতরে মহাবিশ্ব। এই যে দেখানো ডাইমেনশন ক্রিয়েট করা, এটা অ্যাবস্ট্রাক্টেই সম্ভব। এবং অ্যাবস্ট্রাক্ট যেকোনো শিল্প আমার ছোট জানা বোঝায় যেটা দেখেছি, বিভিন্ন একেক সময় দেখলে একেকটা রূপ ধরা পড়ে। এটা একটা আনন্দের। যাক, আমরা বিমূর্ত নিয়ে মোটামুটি একটা আড্ডাবাজি করে ফেললাম। পরবর্তীতে এই যে যেটা আপনার কাছে জানতে চাই, আপনার আরো একটা ছবি দেখে এবং আপনার ছবির সম্বন্ধে পড়ে একটা বিষয় উপলব্ধি হলো। তো ভাবলাম জেনে নিই আপনার কাছ থেকে যে আপনি বিশ্বাস করেন পৃথিবী মানে সৃষ্টিটাই বিমূর্ত হয়েছে। সৃষ্টিকর্তার গোটা সৃষ্টিকেই কি আপনি বিমূর্ত বলছেন এখানে? দেখুন, পৃথিবীর সৃষ্টিটা এটা তো খুব বড় প্রশ্ন। এটা আহ, আহ, বলছি এই কারণে, পৃথিবী যে সৃষ্টিটা হয়েছে সেটা কিন্তু বিমুক্ত আমার চোখে, মানে এটা আমি আমার দিক থেকে আমি বিচার করে দেখছি, কারণ হুম, হুম, হুম। সৃষ্টিটার আমি মধ্যে আপনার এক একটা আপনার আমি বলি জায়গায়। আমি আমি বলি আপনার মতামতটাই আজকে আমরা শুনবো। কে কিভাবে দেখছে সেটা আলাদা আহ, ব্যাপার। আমি দেখছি এটা যে সৃষ্টিটা তো শুধু পাহাড় দিয়ে ঘেরা আর সমুদ্র এরকম নয়, মানে এক একটা হুম, জায়গাতে এক এক রকমের দৃশ্য। এইবারে সেটা কি হচ্ছে, একই রকম দৃশ্য অনেকদিন ধরে হয়তো আছে, কিন্তু আবার প্রকৃতি কি করছে, ওটাকে ওটাকে হুম, সাজাচ্ছে, কোনো সময় মেঘ, কোনো সময় রোদ, কোনো সময় মানে তার রূপ খেলা, সে সেখানে কুয়াশা হুম, দিচ্ছে। হুম, মানে এটাকে একটা অদ্ভুত ধরনের, এটা একটা ক্রিয়েশন। আমি এটাকে ক্রিয়েশন মনে করি। মানে সৃষ্টি যা আছে কিন্তু তা হয়েছে, যে সৃষ্টি আছে সেটা কিছু না, কিন্তু যে সৃষ্টিটা হয়েছে তারও একটা পরিবর্তন হচ্ছে, আস্তে 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 পরিবর্তন, সেটা আমরা বুঝতে পারছি না। তো এটা তো এমন, চারিদিকে সমস্ত জিনিসগুলোকে আমি যদি এক জায়গায় করে দিই, তাহলে সেটা বিমুক্তই হবে, কারণ সৃষ্টির একই জায়গা একই রকম নয়। এটাই হচ্ছে আমার 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 কাছে আমার দেখা আর কি। আমার আইডিয়া থেকে আমি এটা বললাম, কারণ এটা আহ, সৃষ্টির এক একটা পার্টেও হুম। কিন্তু এই জিনিসগুলো আছে, সে পরিবর্তন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, কোনো জায়গায় প্রাকৃতিক দুর্যোগে হয়তো সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে এরকম একটা আচ্ছা, ব্যাপার তৈরি আচ্ছা, হয়ে আচ্ছা, আসছে। আচ্ছা। আচ্ছা, আপনার পেইন্টিং এ একটা মানে রিসেন্ট, হ্যাঁ, আপনার অ্যাক্রিলিকের অনেক, হ্যাঁ, হ্যাঁ। অ্যাক্রিলিকের অনেক পেইন্টিং দেখলাম। আপনার পেইন্টিং, আচ্ছা, আচ্ছা। না, আমরা পেয়েছি। আমরা আপনার আ দৃষ্টিভঙ্গিটা জানতে পেরেছি। হ্যালো।
কথাগুলো একটু কাটা কাটা আসছে। মানে হ্যালো। বেরিয়ে গেছে না? তাহলে আবার কি করতে হবে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার লোকাল হ্যাঁ, আমাকে কি শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটা বোধহয় মিউট হয়ে গিয়েছে। আমি শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যাঁ, দুঃখিত। বোধহয় একটু গোলযোগ হয়ে গিয়েছিল। আমরা আমরা ছিলাম হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আপনার কথা বেশ বা কিছুদূর শুনতে পেরেছি। পরে আরকি তো মোটামুটি একটু ধারণা পেলাম যে আপনার এই যে আ মানে কি বলে? এ এ এ আমি জানতে চাই সেটা হচ্ছে আপনার ছবিতে অনেক আ নীল রঙের প্রভাব দেখলাম। আমি যতদূর আরকি দেখেছি যে বিস্তর নীল রঙের প্রভাব আছে। তো এই নীল রং নিয়ে আপনার কি কোনো কারণ একজন শিল্পীর কাছে আ রং কিন্তু কথা বলে। রং ভাষা হিসেবে ব্যবহৃত হয় এবং দার্শনিক জায়গা থেকে। তো এই নীল রঙের কি আপনার আলাদা কোনো ব্যাখ্যা আছে? নীল রংটা ব্যাখ্যা বলতে কি আমি নীল রংটাকে প্রতীকী হিসেবে ব্যবহার করি। তোমার ঠিক আছে। না তোমার নয়, ওনার করে নিয়েছি।
হ্যাঁ, মানিকদা আমাকে কি শুনতে পেরেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি আমি। জি, জি, জি। প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, একজনে অলরেডি লিখেছেন, কবি তাপস চক্রবর্তী শোনা যাচ্ছে না। আ কিছু যান্ত্রিক গোলযোগের মতো নেট বিভ্রাট থাকে। আপনারা এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। লাইভ অনুষ্ঠানে মাঝে, মাঝেই সবসময় এরকম হয় না, তবে ২-১ দিন পড়তে হয়। কখনো অতিথি, কখনো হোস্ট পড়ে যায় বিপদে। তো যাই হোক, আপনার যে ব্যাপারটা জানতে চাই, প্রশ্নটা করে রাখি। সেটা হচ্ছে আপনার পেইন্টিংস এ, অনেক পেইন্টিংস এ দেখলাম আ নীল রঙের একটা ব্যবহার বেশি, অনেক বেশি দেখা যায়। তো এই নীল রং নিয়ে কি আপনার কোনো ব্যাখ্যা আছে? নীল রংটা আমি ব্যবহার করি, এটা একটা প্রতীকী হিসাবে। তো আচ্ছা, সেটা কেমন? সেটা সেটা একটা একটা মায়া, মানে নীল রংটা হচ্ছে একটা অনন্ত, মানে একটা গভীরতা অনেক বেশি। মানে যেহেতু আমরা আকাশ নীল দেখি, নীলটা হচ্ছে অনেকটা গভীর, তা তো আমরা পরিমাপ করতে পারি না। আমি চাই গভীরতা থেকে এই জিনিসটাকে দেখতে, এখানে একটা মায়া তৈরি হয়। আর সেই মায়াটা আমাকে আমাকে মুগ্ধ করে। সেই মায়ার থেকে আমি প্রতীকী হিসাবে কোনো কিছু একটা বস্তু বা এটাকে আমি বোঝানোর চেষ্টা করি। তার জন্য নীল রংটা আমি বেশি ব্যবহার করি। আচ্ছা, তার মানে নীল রংটা আপনার প্রধানত এই মায়ার বিস্তার ঘটানোর জন্য নীলের ব্যবহারটা আমরা বেশি দেখতে পাই। প্রতীকী হিসাবে আমি ব্যবহার করি। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আ শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকেই দেখছেন কিংবা মাঝে, মাঝে ঢুঁ মেরে যাচ্ছেন, আপনারা দেখছেন দৈনিক আড্ডাবাজি পর্ব ২৮। আমার সাথে আছেন একজন চিত্রশিল্পী মানিক কান্ডার। তার সাথে আলাপচারিতা করছি। ফাঁকে, ফাঁকে নেট বিভ্রাটেই আ ফেঁসে যাচ্ছি। কখনো আমি, কখনো সে। তো এগুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আ সবকিছু ছাপিয়ে তবুও আমরা বলবার চেষ্টা করছি সুন্দরের কথা, আ আ শিল্পের কথা। আশা করছি আপনারা এইসব আ এড়িয়ে, আমরা যেমন এই সবকিছু এড়িয়ে আপনাদের কাছে বলবার চেষ্টা করছি গানের কথা, শিল্পের কথা। আমিও মনে করি যে আপনারাও এই ধরনের গোলযোগ এবং যান্ত্রিক গোলযোগ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে এড়িয়ে আমাদের সাথেই থাকবেন। তো যাই হোক, আছে মানিক কান্ডা, তার কাছে কোনো জানতে চাওয়া, ভালো লাগা, মন্দ লাগা থাকলে মন্তব্যের ঘরে লিখে জানান। আমি তুলে ধরবো আজকের অতিথির কাছে। শুনে নেব তার কাছ থেকে সেই সব প্রশ্নের উত্তর। এখন যে ব্যাপারটা একটু জানতে চাই যে একজন শিল্পী, সেটা শিল্পী হতে পারে, চিত্রশিল্পী, কবি, গায়ক, যে এক্সপেরিমেন্টাল কাজ কতটা গুরুত্বপূর্ণ, এবং আপনি কি কোনো এক্সপেরিমেন্ট করেছেন কিনা আপনার কোনো কাজে? আরেকবার প্রশ্নটা বলুন। আচ্ছা, হুম। একজন চিত্রশিল্পী এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্ট হ্যাঁ, নিরীক্ষাধর্মী এক্সপেরিমেন্টাল। হ্যাঁ, একজন চিত্রশিল্পীকে তার এক্সপেরিমেন্টাল কাজ কিন্তু তাকে করতেই হবে। কারণ সৃষ্টির কোনখান থেকে কিরকম ভাবে তার সাবজেক্ট পাবে, সে সেটা সেটার জন্য তাকে কিন্তু অনেক ধরনের কাজ করতে হবে। তা নাহলে কিন্তু হুম, আ আ যখন একটা ছবি ভালো ছবি বের করতে যাবে, সেই একটা ধারাবাহিকতা থাকলে সেখানে কিন্তু সে পারবে না। তাকে অনেক কিছু জিনিস জানতে হলে সেখান থেকে টেনে সে নিয়ে এসে ওখানে কিন্তু সেই জায়গাটা জয়েন করে একটা ছবিকে ভালো রূপ দিতে পারে। এবং সেটা হবে অ্যা অনেক ধরনের যদি কাজ করা থাকে, তার শিল্পীর কিন্তু কোনো প্রবলেম হবে না। যে কোনো উপায়ে সেখান থেকে কিন্তু বের করে দিতে পারে। যদি সেটা একটা অভিজ্ঞতা এবং অনেক জিনিসকে ঘাঁটা এবং তার সঙ্গে পরিচয় হওয়াটা আমাদের শিল্পের ক্ষেত্রে একটা বড় কিন্তু নিদর্শন। না হলে কিন্তু শিল্পী যদি না খুঁটিয়ে, খুঁটিয়ে দেখে, না কিছু যদি জানে, তার যদি এক্সপেরিয়েন্স না থাকে, সেই জায়গাগুলো কিন্তু সে কিন্তু ভালো করে ফুটিয়ে দিতে পারবে না। কৃষির ক্ষেত্রে এটা তার ব্যাহত হবে। তখন সে এখান থেকে একটু দেখবে, ওখান থেকে একটু দেখবে, এই করে সে চলতে সৃষ্টি করবে। কিন্তু সেটা প্রকৃত সৃষ্টি কিন্তু হয় না। প্রকৃত সৃষ্টি হয় যখন শিল্পী তার নিজের ভেতর থেকে জিনিসগুলোকে ঠিকঠাক করে নিয়ে গিয়ে বের করে, তখন তার সৃষ্টিটা কিন্তু আসল জায়গা। আমি মনে করছি এটা। না হলে আচ্ছা, আচ্ছা। ইনস্ট্রুমেন্টাল যদি জায়গা না থাকে, সে কোনমতেই কোনো কিছু করে উঠতে পারবে না। এটাই আমার আচ্ছা, কাছে তার মানে ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম দাঁড়ালো যে আগে অবশ্যই বিভিন্ন আ কাজের কৌশল এবং বিভিন্ন কাজ সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে, এবং তারপরে সে এক্সপেরিমেন্ট করলে ভালো ফল পাবে।
তো মোটামুটি আর কি বুঝলাম আমার মতো করে। এরপরে আমরা পেইন্টিংস এ তো অনেক বেশি দেখি, শিল্প সাহিত্যের বিভিন্ন শাখায় এই যে বিভিন্ন ইজমের ব্যবহার দেখি, সুরিয়েলিজম, ইমপ্রেশনিজম, কিউবিজম, লাস্ট এই যে পৃথিবী বিখ্যাত শিল্পী ব্লাক কিংবা পিকাসো তারা করেছেন। তো এরকম ইজম নিয়ে কি আপনার কাজ করা হয়, স্পেসিফিক যে এই ইজমে আমি কাজটা করেছি বা এই জনরায়? তখন যে সময়টা আমি কিছুটা এগুলোর মধ্যে ঢুকেছিলাম ট্যুরিজমে, সেই কাজটা করতে করতে কিছুদিন করার পর আমাকে কিন্তু আর ক্রিয়েট করে, কারণ কোথাও একটা যেন মনে হচ্ছে কিছু ওইটাকে শিখতে বেরিয়ে গিয়ে একটা অন্য কিছু করা, সেই সেটা কিন্তু সেই ছটফটানিতে আমার কিন্তু শুরু হয়ে গেছে। আমি আমি কিন্তু ওই ধারাবাহিকতা কোনো এজিং বা এর মধ্যে দিয়ে ঢুকতে চাইছি না, কারণ একটা নতুন সৃষ্টিকে সবসময় আমি প্রাধান্য দিতে চাই। একটা মডার্নাইজের উপরে কিছু হোক, মডার্নাইজ একটা কিছু করি, সেই রকম একটা কিছু একটা নতুন কিছু করি, এই একটা মানে সংকল্প আমার মধ্যে মানে জেগে উঠেছিল যে এটাই করবো। আমি কোনো ধারাবাহিক কোনো এর মধ্যে থাকতে না, সৃষ্টিটা হবে সম্পূর্ণ নিজস্ব, এবং সেটা নিয়েই আমি চলতে চাই। এইভাবেই আমি আস্তে আস্তে করে নিজেকে তৈরি করছি। আচ্ছা, আচ্ছা। কারণ তো এখানে যে হুম, যে সৃষ্টিটা সৃষ্টিটা যেখানে তৈরি হবে, আহ, কেউ হয়তো সেই সৃষ্টিটা বললো যে এইটা তো এই যে একটা ধারার ইঞ্জিনিয়ার বা অন্যান্য কিছু ধারা থেকে এটা নেওয়া, এরকম কিছু নেওয়া, এই জায়গাটা আহ, কেউ বলবে এটা আমার ঠিক না। আমি জানি নিজে কি সৃষ্টিটা করি, নিজের একটা নতুন ধরনের কিছু সৃষ্টি করবো। যদিও যা সৃষ্টি হওয়ার হয়ে গেছে, আমরা সেই সৃষ্টির উপরে বেস করে, মানে ট্র্যাডিশনাল জিনিসগুলো বেস করে তাকে একটা নতুন মাত্রা দেওয়া, তার একটা নতুন কিছু জাগিয়ে তোলা, সেইটার উপরে বেস করে আমরা এটা করতে চাইছি। আমি করতে চাইছি এটা। আ- নতুন কিছু একটা হোক, আচ্ছা, নতুন আচ্ছা, একটা খাওয়া চালু করতে চাই। আচ্ছা, আচ্ছা। আপনার পেইন্টিংস আমি যেগুলো দেখেছি, যেমন একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মেই আর কি, মনে হচ্ছে একটা কুকুর এভাবে তাকিয়ে আছে, আর একটা কুকুরের বাচ্চা বোধহয়, বা আর একটা অন্য একটা কুকুর আছে, কিন্তু ফরমেশন এই যে রঙের অ্যাক্রিলিক কালারে করা সম্ভবত, এই যে রঙের এই যে একটা আলতো আঁচড়, এই যে এই ধরনের কাজটা কখন থেকে আপনার শুরু হলো আর কি? এটা শুরু হয়েছে আহ, আহ, একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম থেকে। আহ, যাত্রাটা শুরু হয়েছে সেটা 2019 2019 থেকে এই ফর্মটা আস্তে আস্তে চলছিল। আগে আগে অন্যান্য অনেক ধারাতে কাজ শুরু করে সেখান থেকে আস্তে আস্তে সেই ধারার এটা আমি দেখে নিই। তারপরে 2019 সালে এটাকে পুরো ফর্মে নিয়ে আসি। সেখানে একটু অসুবিধা হচ্ছিল যে ওই চুক্তিটা করতে গিয়ে আমি অনেকটা জায়গায় খুঁজে পাচ্ছিলাম না যে কিভাবে যাবো। তো কিছু হুম, বিদেশিদের সঙ্গে আলাপ করি, তারা বললো যে তুমি একদম মানে লক্ষণ রেখার কাছে চলেছো, ওই জায়গাটায় তুমি পেরোতে পারছো না, নিচে নামছো আবার উপরে উঠছো, কিন্তু ওটা পেরোতে পারছো। তাদের সেই জিনিসগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে জিনিসটাকে আমি পুরো আহ, করার পরে তাদেরকে আবার দেখিয়েছিলাম, তারা বললো যে একদম ঠিকঠাক জায়গা চলে এসেছে। তারপর থেকে হুম। এই 2025 সাল পর্যন্ত এই চলছে। আচ্ছা, আচ্ছা। আর একটা ব্যাপার, মানে কথা প্রসঙ্গে আর কি বিভিন্ন কথা আসে, যেমন আমরা বাংলাদেশে কিংবা ভারতীয় উপমহাদেশে আসলে যে প্রচলনটা ইউরোপ বা আমেরিকা বা অন্যান্য উন্নত বিশ্বে আছে ছবির ব্যাপারে বিশেষত, যে তারা অনেক বড় বড় ক্যানভাসে পেইন্টিং করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, আনন্দ বোধ করে। তো আপনার কি মনে হয়, মানে আমাদের কালচারে বা ভারতীয় উপমহাদেশের বা এরকম তৃতীয় বিশ্বের দেশগুলোতে কি বড় পেইন্টিং, বড় সাইজের আর কি, সাইজের রেশিওর কথা বলছি, যে বড় বড় সাইজের পেইন্টিং কম কেন হয়? আর আপনি কি কোনো বড় কাজ করেছেন কিনা বা করার ইচ্ছে আছে কিনা, মানে বড় সাইজের আর কি? আর বড় ক্যানভাসে কাজ করলে আহ, তাৎপর্যটা কিন্তু একটা দরকার, খুবই দরকার। কারণ ওখানে আহ, একটা ফোর্স থাকে, ওখানে একটা হুম, সাহসিকতা থাকে। তো যদি হুম, আমি আহ, ছোট ছোট ড্রয়িং করি, তাহলে সেই ছোট ক্যানভাসে সবসময় আমার একটা ইঞ্জিন থাকে ছোট ড্রয়িং করা। কিন্তু আমি একটা বড় জায়গায় যখন খেলবো, সেটা তো অনেক বড়, সেখানে কিভাবে দাঁড় করাবো। তো সেই সাহসটা, সেই ফোর্সটা, এই স্কিলটা এর মধ্যে যখন পুট হবে, তখন সেটা কিন্তু অন্য অন্য একটা জায়গায় অন্যভাবে দেখে।
যে হ্যাঁ, এটা বড় কাজের এই স্কিলটা আছে, ছোট কাজ করলে এই স্কিল হবে। এটা আমি ফিল করেছি। ছোট কাজ করতে গিয়ে অনেক খুঁটিনাটি করতে সেই ছোট অনেক সময় চলে যাচ্ছে। কিন্তু একটা যখন বড় কাজ করছি, সেটা কিন্তু সেই ফোর্সটা অনেকটা বেশি কাজ করছে। অনেকটাই ফোর্স কাজ। হুম, এটা আমি একদম ঠিক করেছি। সুতরাং বড় কাজ আমি হুম, হুম। সবসময় ভালো বলব। বড় কাজটা এই কারণে অনেক কিছু করতে চায় না। এখন এডমিশন করতে গেলে তাকে ক্যারি করে নিয়ে যাওয়া, নিয়ে আসার যে একটা সমস্যা, সেটার জন্য অনেকে করতে চায়। কিন্তু বড় কাজে এটা খুবই দরকার। শিল্পীকে বড় কাজ করতেই হবে। এবং খুব ছোট দরকার নেই। মোটামুটি ছোট বড় সব রকম। যা পেপার-টেপার যা হবে সবই করবে। কিন্তু বড় কাজের স্কিলটা সবথেকে মারাত্মক। এটা আমি নিজে করে আচ্ছা। দেখেছি যে হ্যাঁ, বড় কাজ করা খুব আচ্ছা, আপনি আপনি তো স্কেচ, চারকোল, পেন্সিল, কলম, আ এবং মাধ্যম হিসেবে ওয়েল পেইন্টিং কিংবা অ্যাক্রিলিক নিয়ে এখন অনেক বেশি কাজ করছেন আপনার সাথে আলোচনা করে। মানে এই যে মাধ্যমগুলো এর ভিতরে কোন মাধ্যমটায় বেশি কমফোর্ট ফিল করেন? যে এটা নিয়ে আমার কাজ করতে আমি সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করি? অয়েল পেইন্টিং, অ্যাক্রিলিক পেইন্টিং, জল রং কোনটা? জল রংটা আমি করেছি। একসময় প্রচুর জল রং করেছি। মানে ৭,০০০ আমি জল রং আরেকটু করা। যোগ করি। আমি ফাঁকে একটু যোগ করি। সেটা আমি যতদূর জেনেছি আপনার বোধহয় ৪,০০০ এর মতো জল রঙের ছবি আছে। তো বোধহয় জল রঙের প্রতি একটু ভালোবাসা আছে। তারপরে এখন কোন দিকে ভালোবাসা আছে আমরা একটু জেনে নিই যে জল রং, এখন অ্যাক্রিলিক নাকি এখনো ওয়েল পেইন্টিং? না, এখনো আমি জল রঙের আছি। জল রং যখনই একটু সময় পাই জল রং করছি। মানে ওটা আমি ছাড়ছি না। ওটা আমার প্রিয় জিনিস। কিন্তু অ্যাক্রিলিকটা এখন আমার কাছে অনেকটাই ভালো লাগে। মানে সেজন্য ভালোবাসার জন্য আমি ওটা করেছি। অয়েলটা একটু সময় লাগে। আর আমাদের ওয়েদারে অয়েলটা একটু প্রবলেম হয় বলে আমি অয়েলটা করছি। কিন্তু অ্যাক্রিলিক কালারটা আমি ভীষণ আচ্ছা। পছন্দ করি। হ্যাঁ, না এখন অনেকেই অ্যাক্রিলিক কালারের প্রতি ঝুঁকেছেন। সেটা হচ্ছে মূল ব্যাপারটা হয় কি ওয়েল পেইন্টিং ওই যে বললেন সময়। ওটা শুকানো এবং একটা দীর্ঘ প্রসেসের ব্যাপার। আর অ্যাক্রিলিকে আমার যা মনে হয়েছে দেখে সেটা হচ্ছে অ্যাক্রিলিক খুব উজ্জ্বল একটা কালার, খুব গ্ল্যামারাস। কিন্তু ওয়েল পেইন্টিংটা কিন্তু অতটা গ্ল্যামার দেয় না। কিন্তু আমরা ইউরোপ, আমেরিকা সহ যেসব উন্নত বিশ্বের শিল্পীদের দেখি তারা কিন্তু প্রধানত অয়েল পেইন্টিং করে। আমাদের এদিকে প্রচলনটা কম কিংবা শুধু নট অনলি আপনার ওখানে বাংলাদেশেও একই রকম। তো যাই হোক অয়েল কথায় পেইন্টিংটা কথা বাড়ছে। হুম, বলুন। অয়েল পেইন্টিংটা সবথেকে ভালোই। অয়েলের যে পরিমাণ টেকসই হবে কারণ অ্যাক্রিলিকের কোনো মেয়াদ কতদিনের এটা কিন্তু কেউ বলতে পারছে না। কিন্তু অয়েল পেইন্টিং এর অনেক বছর এটাকে করা যায়। যার জন্য বিদেশিরা অয়েল পেইন্টিংটা বেশি করে। আর ওদের ওয়েদারের সবথেকে ভালো। এখানে আমাদের ওয়েদারটা একটু প্রবলেম হচ্ছে। ঠান্ডা এসে যাচ্ছে, অনেক রকম রাখার একটা অসুবিধা হচ্ছে অয়েল পেইন্টিং এ। তার জন্য হ্যাঁ, মানে ঠিকঠাক প্রিজার্ভ প্রিজার্ভ করার ব্যাপারে বোধহয় কিছুটা অসুবিধে আছে। আরেকটা হ্যাঁ, হ্যাঁ, পেইন্টিং এ আরেকটা যেমন অনেককে দেখেছি কোলাজ পেইন্টিং করে। কোলাজ পেইন্টিং কি করা হয়? কোলাজ বলতে হচ্ছে মানে এঁকে কোলাজ না ঠিক। মানে বিভিন্ন ম্যাটেরিয়ালস ব্যবহার করে এরকম। হ্যাঁ, হ্যাঁ। পেইন্টিং ওই গোলাপও আমি করেছি। আমি গোলাপ পেইন্টিং আচ্ছা, করেছি। আচ্ছা, ওটা কোনো আমার আচ্ছা, আচ্ছা। গোলাপও পেন্সিল এটা তো করেছি। আচ্ছা। আর আরেকটা ব্যাপার আমরা একটু জানি সেটা হচ্ছে কোন শিল্পী সারা পৃথিবীব্যাপী যে কোন শিল্পীর কাজ আপনাকে বেশি ভালো লেগেছে বা আপনার পছন্দ হয়েছে? কিংবা এরকম কোনো কাজ কি করেছেন, কোন শিল্পীর কাজ এতটাই ভালো লেগেছে মানে উৎসাহিত বা অনুপ্রাণিত হয়ে আপনি ওই ঢঙের বা ওই ধাঁচের একটা কাজ নিজে করেছেন বা ৫ টা কাজ করেছেন? দেখুন অনুপ্রাণিত ওইটা আমি বলব না। কারণ অনুপ্রাণিত আমি শিল্পীর ছবি দেখি, সমস্ত কিছু দেখি। কিন্তু হুম, শিল্পীটা আমি নিজেই করতে চাই। হয়তো অনেক সময় কি হয় কোনো কাজ করতে গেলে শিল্পী কারো না কারো কাজের সঙ্গে কোথাও মিলে যেতে পারে। সেটা মানে হয়তো আচ্ছা। সে হতেই পারে। এত সৃষ্টি হয়েছে যে সেটা হতেই পারে। কিন্তু হ্যাঁ, হ্যাঁ। শিল্পীর কারো অনুকরণ বা অনুপ্রেরণা সেটা আমি করি না। আমি যেটা করতে আছি হয়তো অনেকে আবার বলছে যে তোমার যে কোর্স আছে সেটা বাংলাদেশের শাহাবুদ্দিনের আছে। আমি বললাম সে হতেই পারে। কিন্তু আমি শাহাবুদ্দিনের ছবি দেখে তো আমি করি না। তো আমি সেটা করি। তো এখানে আচ্ছা। কোর্সটা বা কম্পোজিশন যেগুলো আমার যেটা ধারণা হয় সেটাকে আমি চালিয়ে যাই।
চালিয়ে যাই এবং নিজস্বতা ভাবে যে শিক্ষা হবে যেটা বেরোবে সেটা আমার ভেতরে, সেটা আমি করতে চাই। আমি কখনো ওই কোনো ছবি বা কারো একটা ইমেজ থেকে নিয়ে এসে আমি একটা ছবি করে দিলাম, এটা আমি করি না। এটা আমার মনে চায় না। যখন যদি না হয় আমি তাহলে ছবি আঁকবো না। কিন্তু সেটা ঠিক আছে। কিন্তু কোনো অনুকরণ বা করা ঠিক না। এটা আমি করতে পারি। হ্যাঁ, হ্যাঁ। না, তো এটা এটা এইজন্যই জানতে জানতে আরো বেশি চাইলাম। কারণ আপনি দেখবেন তরুণদের ভেতরে অনেক তরুণরাই যারা ছবিতে আসছেন তারা যেটা করে অনেক আ আ এখন যেহেতু Google হাতের কাছে আছে, সারা বিশ্বের অনেক পেইন্টিংস দেখা যায়। তো তারা অনেক সময় কপি করে। ঠিক আছে? তো ওই কপিটা সে হয়তো কিছুটা রং বদলে দিল। তো এটা এইজন্যই জানতে চাইলাম যে আপনি একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে একটা ব্যাপার হচ্ছে কি অনুপ্রাণিত হয়ে আমি হয়তো ছবি আঁকি। এখন মানিক কান্ডারের ১০ টা ছবি দেখে আমার মনে হলো আমি এই ধরনের একটা কাজ করতে চাই। আমার মতোই করলাম। ওই টোনটা রাখলাম। এটা অনুপ্রাণিত হয়ে কাজ অনুকরণ এক জিনিস আর অনুসরণ এক জিনিস। আ আ যে যেটা হচ্ছে ব্যাপার যে রবীন্দ্রনাথের মনে করেন আমি একটা কবিতা, রবীন্দ্রনাথের কোনো ১০ টা কবিতা পড়েছি। সেখানে ৫ টা শব্দ ভালো লাগলো। ওই ধাঁচের ওই ব্যাপারের আমি হয়তো ওই ঢঙে একটা কবিতা লিখলাম। তার মানে গোটাটা লিখতে হবে এটা আলাদা ব্যাপার। এটা হচ্ছে একটা কি বলে অনুসরণ আর অনুকরণ হচ্ছে কপি। যেটা আমি দেখলাম মানিকদা এভাবে কুকুরটা এঁকেছে। ওই যে আপনার কুকুরের ছবিটার আমি কথা বললাম। তারপরে মানুষের যে মুখ ওই abstract এর ভেতরে যেটা নিয়ে একটা ছোটখাটো লেখাও পড়লাম বিবরণী। তো ওরকম এঁকেছে তাহলে আমি ওরকম ওর একটা কপি করব। এটা হচ্ছে কপি আরকি। তো যাই হোক আমি এখন যে কথা বলতে চাই আমরা আ কথায়, কথায় ৩৭ মিনিট পার করে ৩৮ মিনিট চলছে। শ্রোতা দর্শকদের সাথে একটু কানেক্ট করে আসি। আপনার সাথে আড্ডায় অনেকক্ষণ মজে ছিলাম। শ্রোতা দর্শক মন্ডলী আপনারা দেখছেন দৈনিক আড্ডাবাজি ২৮। আজকে আমার সাথে আছে একজন চিত্রশিল্পী মানিক কান্ডার। তার সাথে অনেক, অনেক আড্ডা দিলাম। আর যেহেতু আমরা অনলাইনে আড্ডা দিই, আ আড্ডা দিতে গেলে হয় কি অফলাইনে আমি চাইলে আমি আর মানিক কান্ডার দুজনে সারারাত আড্ডা দিলাম। কোন সমস্যা নেই। রাতের পর রাত কেটে গেল। কিন্তু অনলাইনে কিছু বাধ্যবাধকতা থাকে। তো আমাদের সময়ের দিকেও খেয়াল রাখতে হয়। তো যেটা হচ্ছে ব্যাপার আমরা গুটি, গুটি পায়ে একদম শেষের দিকে চলে এসেছি। দেখেছি আমাদের সাথে আ আ তাপস চক্রবর্তী লিখেছেন, আ শাহ কামাল লিখেছেন। শুনছি সাউন্ডটা একটু বাড়ি কাছে। বোধহয় একটু ইকো করছে সাউন্ডটা। হতে পারে টেকনিক্যাল কোনো সমস্যা। আশা করছি আপনারা এগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এছাড়াও অনেকেই ঢুঁ মেরে গিয়েছেন। তো আ আজকে যেহেতু আমরা একদম আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষ দিকে আপনি তরুণদের তরুণ যারা ছবি আঁকতে আসছে বা চারুকলার এই কাজগুলো করতে চাচ্ছে শিল্পীরা আ আসছে তাদের উদ্দেশ্যে আপনার কি কোনো দিক নির্দেশনা কিংবা পরামর্শ আছে কিনা? আর এটা কি তরুণরা যারা ছবি আঁকতে আসছে তারা কি করছে বেছে বেছে ছবিগুলো করতে চায়। আর দেখে দেখে ছবি করতে চায়। এই জায়গাটা নেট দেখে ছবি করা আর ছবিটার মধ্যে কোনো স্টাডি থাকছে না, কোনো মানে পরিশ্রম নেই, চিন্তা ভাবনা নেই। এই প্রবীণদের আচ্ছা, এই ইদানিং যে শিল্পীদের আমি দেখেছি এই কাজগুলো করতে আমি দেখেছি আমার নিজেরই খারাপ লাগে। কারণ সৃষ্টিটা করতে গেলে সম্পূর্ণ নিজস্ব জিনিস করতে হবে। কারো মানে কপি নিয়ে আমি শিল্পীকে বড় হতে পারবো না। এটা সম্ভব না। কারণ সে যদি কাজ পাল্টে যায় তাহলে ওরও কাজ পাল্টে যাবে। একটা ধারাবাহিকতা থাকলে কাজের একটা চিন্তা ভাবনা থাকলে সে কিন্তু আস্তে 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 জায়গা পেয়ে যাবে। এখন শিল্পীরা কি করছে নেট থাকলো দেখে সেটাকে একটা কপি করে একটা এক্সিবিশন করে লাগিয়ে কিন্তু ওটার দরকার নেই। অত এক্সিবিশনের দরকার নেই। আরেকটা কি এক্সিবিশন করতে গেলে এখানে একটা এক্সিবিশন করবে কাজ করার জন্য। এই জায়গাগুলো খুব খারাপ। কাজ যখন করবো আমি করেই যাবো। সেখানে যখন কাজ করতে কোনো এক্সিবিশন হবে সেই কাজ থেকে আমি বেছে নিয়ে আমি তাকে এক্সিবিশন দেবো। কোনো এক্সিবিশনের জন্য আমাকে কাজ করতে হবে সেরকম শিল্পী আমি পছন্দ করি। শিল্পটা সবসময় তার নিজের সৃষ্টি হয়ে যাবে। তার মধ্যে থেকেই হবে। তো আমি কি করতে আমি ওই শিল্পীদের ওই এক্সিবিশন হবে বলে তার সেই উদ্দেশ্যে কাজ করি কাঁটা কাঁটা রংগুলো বুঝিয়ে দিচ্ছি। এটা কোনো এটা এই যে আমাদের ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটছে আজকাল। এটা আমার কাছে খুবই খারাপ। এটা এবং শুধু খারাপ নয়, শিল্পেরও খারাপ। এই জায়গাটা পরিবর্তন ইয়াংদের হওয়া উচিত। তারা পরিশ্রম করুক, তারা স্টাডি করুক। তাদের মধ্যে স্টাডি নেই, অনেক সময় অনেক ড্রয়িং ভুল, অনেক কম্পোজিশন সবকিছুর মধ্যে যেন একটা একটা হালকা কিছু চাইছে। মানে এইটা
ইয়াংদেরকে যদি না পরিবর্তন করে পরবর্তী সময়ে শিল্পের আরো জায়গা খুবই খারাপ হয়ে যাবে আমার মনে হচ্ছে। কিন্তু উচিত তারই পরিশ্রম করুন। আমি এটা বারে বারে বলবো। আর নেট দেখে বন্ধ করুন, নিজস্ব ব্রেনের কাজটা ওর মধ্যে নিজস্ব ভিতরের মধ্যে নিজের মনের মধ্যে থেকে যে সৃষ্টিগুলো করেছি সেটাই করুন। এটা আমি বারে বারে চাই। আমি পুরো জেনারেশনকে আমি এটাই এই বার্তাটাই আমার দেওয়া। তার মানে ব্যাপার হচ্ছে যে নিজেকে খুঁজে বের করতে হবে। যদি সৃজনশীল কর্মের সাথে থাকতে হয় নিজেকে খুঁজে বের করতে হবে আর সেই নিজের সেই হৃদয়ের যে রস রং রূপ ভাব আছে সেটাকেই তার শিল্পে ঢেলে দিতে হবে তাহলেই সে দেখতে পাবে যে নতুন একটা আবহাওয়া এবং তার স্বাতন্ত্র্যতা সে বুঝতে পারবে। তো যাই হোক আমরা অন্যের চিন্তার মধ্যে আজকে হুম হুম বলুন। আমি অন্য চিন্তা নিয়ে তো আর আমি সৃষ্টি করতে পারি না। সেই সৃষ্টির কোনো মূল্য না, নেই। না, না। সেটা অবশ্যই। আর সেখানে আনন্দও নেই। সৃজনশীল না কর্ম, আবিষ্কার কর্ম এটা তো মূলত আনন্দে করতে হয়। ঠিক আছে? আনন্দের আমাদের ভগবান তো জায়গা থেকে। প্রত্যেককেই দিয়েছে কিছু না কিছু। ভগবান তো প্রত্যেককেই হুম, দিয়েছে। হুম। সেই জায়গাগুলো দেখুন তাহলে যে আমি আমার ভিতরে কি ট্যালেন্ট আছে। আমি সেটা টেনে বের করি না। সেটা করছে না। তিনি সেই জায়গাটা হ্যাঁ, হ্যাঁ, পাচ্ছেন না। হ্যাঁ। যার জন্য যেরকম পাচ্ছে ওই সেরকম যে করছে। ভাবনার আপনি বললেন যে তারা সময় নিচ্ছে না, একটা ভাবনা থাকছে না। তারা খুব ঝটপট কাজ করার চেষ্টা করছে। কিন্তু সময় দিতে হবে। আর আ আ হুম, আমার মনে হয় যে দিন শেষে যতই দ্রুত কাজ করুক সেই শেষমেষ দীর্ঘ সময় ধরে যে থাকে এবং ভেবেচিন্তে কাজ করে তার কাজটাই মানুষ মনে রাখে। এটা আমার মনে হয়। তো যাই হোক আর কথা আমি দীর্ঘায়িত করব না যেহেতু আয়োজনের আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের আয়োজনে বা শেষের আগে আরো একটু শুনে নিই যে আপনার নতুন কোনো আ এক্সিবিশন কাজ কিংবা নতুন কোনো সিরিজ আপনি করছেন কিনা সে ব্যাপারটা একটু আমরা জেনে নিই বা শ্রোতা দর্শকদেরকে জানাই। আপনার যারা দর্শক আছে তারা একটু জেনে নিল। right, right. আমি সৃষ্টি করেই যাব। সৃষ্টির নতুনত্ব ভাবনা দিয়ে চেষ্টা করছি, অনেক কিছু করার চেষ্টা করছি। তো শুধু পেইন্টিংটা না, পেইন্টিং এর এটাও আমি অন্যরকম ভাবে দেখি। যেমন ধরো ইন্সপিরেশন। সেটা নিয়ে একটা স্বপ্ন আছে। কারণ আগে আমি ইন্সপিরেশন পাবো জানি সব করি। তো সেই জায়গাগুলো আবার আমি সেটাকে নিয়ে একটা করতে চাইছি। তো নতুনত্ব সৃষ্টি আমি নতুন ভাবে দেখাবো সেটা আপনাদের সামনেই তুলে ধরবো। তখন নতুন সৃষ্টিটা আমি তৈরি করতে আমি দেখতে পাচ্ছি ব্যাপার। তো হুম। এখানে আহ, নতুন ভাবনা যেটা আমি এখন চাইছি আরকি মন চাইছে ইনস্টলেশন। ইনস্টলেশনটা জন্য আমি চেষ্টা করছি যে কিভাবে ওটা অনেক বড় জিনিস তো জিনিসটা বড় যার জন্য আমাকে অনেকটা সময় দিতে হবে। সেটা নিয়েও একটা আচ্ছা, অনেক রকম চলছে, কর্মযজ্ঞ চলছে ওটা। তারপরে মাঝে মাঝে ইচ্ছে হয় যে পাবলিক আর্টটাকে আমি একটু করবো, সাহিত্য ভিডিও একটু করি, এরকম একটা ইচ্ছে চাইছি কিন্তু এখন উপায় নেই। অনেক কিছু মানে আত্মবিশ্বাসের মধ্যে দিয়ে আছে। সেই জায়গাগুলোতে মানে ঠিক করতে হবে। কিন্তু পেন্টিং শিল্পীরা সবসময় নতুনত্ব লেআউট আমি চেষ্টা করেছি যে কিভাবে ওটাকে আরো একটু অন্যরকম ভাবে দেখানো যায়, আরেকটু অন্যরকম ভাবে দেখানো যায়। হ্যাঁ, অনেক সাবজেক্ট আমি তো আমার তো মডার্ন যুগের সমস্ত কাজগুলো আমি প্রকৃতি থেকে নিই। তো কারেন্ট যে জায়গাগুলো আমাদের ঘটনাগুলি সব ঘটছে সেগুলো থেকে আমার সৃষ্টি আমি খুঁজে বেড়াই। কোথায় কি হচ্ছে, কোথায় কিরকম কি আছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলো তুলে ধরে আমার পেন্টিং এর মধ্যে আমি দিই। এবং সেটাই যেন দেখা যায়। এইভাবে আমি চলতে যাচ্ছি এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক শ্রোতা দর্শক মন্ডলী আপনারা দেখছিলেন দৈনিক আড্ডাবাজি ২৮ যেখান থেকে যে অবস্থায় দেখেছেন বা দেখছেন বা মাঝে মাঝে ঢুক মেরে যাচ্ছেন অবশ্যই প্রীতি এবং ভালোবাসা রইলো। আর যেহেতু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে অতিথির কাছে চলে যাচ্ছি আজকের আয়োজনের বিদায়ী কথন বা বিদায়ী শুভেচ্ছা শ্রোতা দর্শকদের সাথে বিনিময় করবার জন্য। अभी तो कुछ काम कर रहा हूँ तो कहीं बाद में सारे गए। আমাকে কি শুনতে পেরেছেন? মানে আজকের আয়োজনে শ্রোতাদের সাথে আপনার বিদায়ী কথন বিনিময় করুন। সেই সঙ্গে আমাদের ফ্যামিলি বলতে আমাকে নমস্কার জানাচ্ছি আমি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। এবং সবাই ভালো থাকবেন। আবার কোনো না কোনো সময় আমি দেখা হবে। আর আমি চেষ্টা করবো যাওয়ার জন্য চেষ্টা করবো। সেই জায়গাগুলো সবাইকে আমি জানিয়ে যাচ্ছি। অনেক 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 ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ। আপনার এই ব্যস্ত সময়ের ভেতরে আপনি যে এই মূল্যবান সময় বের করে এই আড্ডাবাজিতে এসেছেন। আড্ডাবাজি এবং আপনার কথা শুনে ভালো লাগলো। আশা করছি নতুন আয়োজনে নতুন কোনো আ আয়োজন হলে সেখানে আবার আপনার সাথে আড্ডা দেবার চেষ্টা করব। তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না। শ্রোতা দর্শক আপনারা যে যেখান থেকেই দেখেছেন দৈনিক আড্ডাবাজি ২৮ আ আড্ডাবাজির নতুন পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য এবং সুন্দরের সাথে থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।